আপনারা খবর জেনে গেছেন যে রাজ্যের 10টি সাংগঠনিক জেলায় বিজেপি তাদের মতন করে সভাপতির নাম ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একটি জায়গায় ছিলেন এবং বিজেপির প্রদেশ প্রভারী ডাক্তার রাজদীপ রায় সদরে ছিলেন এবং মূল বা কেন্দ্রীয়ভাবে 10টি সাংগঠনিক জেলার আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছেন সভাপতিদের, এবং অন্যান্যরা যারা ছিলেন তারা প্রত্যেকেই সংশ্লিষ্ট জায়গায় এই নাম ঘোষণার পাশাপাশি একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো নির্বাচন হয়নি, নির্বাচন প্রক্রিয়ায় নয়, নিজেদের মতন করে আলোচনায় গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা সভাপতিদের নামে শিলমোহর দিয়েছেন, কার্যত তা ঘোষণা করেছেন। রাজ্যের কয়েকটি জায়গায় এই সভাপতিদের নাম ঘোষণা পর্বে প্রত্যেক স্তরের নেতৃত্ব মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে অংশ নিয়েছেন। আজ যদি সত্যি সত্যি বিজেপির যে নির্বাচন, সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া অনুসারে যদি তারা সত্যি সত্যি নির্বাচন করত, তাহলে ভোটাররা অর্থাৎ তাদের যে মণ্ডল সভাপতি এবং মণ্ডলের প্রতিনিধি তিনি বা তারা ভোট দিতেন এবং এই ভোটাভুটির মাধ্যমে সেখানে জেলা সভাপতি নির্বাচন আজই ঘোষণা হতো। কিন্তু না, নির্বাচন প্রক্রিয়ায় যায়নি দল, গণতান্ত্রিক পদ্ধতির একটি অংশ হিসাবে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন এবং কেন্দ্রীয় নির্বাচন সংক্রান্ত কমিটির অনুমোদন অনুসারে সেখানে ঘোষণা করা হয়েছে। এই কয়েকটি বিষয় আপনাদের কাছে আমরা তুলে ধরেছি, আপনারা কথা বলবেন। সাংগঠনিক জেলা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব যে কয়েকটি কথা বলছেন, সবকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরব। আপনারা তাদের বক্তব্য শুনবেন, আপনাদের কথাও বলবেন। শুরুতে অনুরোধ করি কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং অবশ্যই রাজনৈতিক ভাবে যাদের আপনি পছন্দ করেন কিংবা করেন না, অবশ্যই এই অনুষ্ঠানে আপনার ব্যক্তিগত কোনো কথা এই অনুষ্ঠানে বলবেন না, এতটুকু অনুরোধ রইল। অবশ্যই শালীনতা বজায় রাখবেন এবং অবশ্যই রাজনৈতিক দল করলে একটা শিষ্টাচার বজায় রাখতে হয়, সেই বজায় রাখবেন। এই অনুষ্ঠানে শুরুতে অনুরোধ করি, তবে সবার উদ্দেশ্য নয়, কয়েকজনের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে হয়। এই কথাগুলো বললাম, আপনারা প্রত্যেকে জানেন। একেবারে সাবরুম থেকে উত্তর পর্যন্ত বলতে পারেন, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত গোটা রাজ্যে, সুনামরা সহ গোটা রাজ্যে যারা সভাপতি হয়েছেন তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে, সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে, তাদের নিয়ে রীতিমতো উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। একেবারে আগরতলা থেকে শুরু করে সর্বত্রই কয়েকটি জায়গায় সেখানে সভাপতি পুনরায় রয়ে গেছেন তিনটি। 10 জনের মধ্যে 7 জন সেখানে নতুন, একজন মহিলা রয়েছেন, জেলা সভাপতি পদে একজন মহিলা রয়েছেন। আপনারা প্রত্যেকে জানেন বিজেপির মণ্ডল সভাপতি হিসাবে 2 জন মণ্ডল সভানেত্রী রয়েছেন, বাকি যারা পুরুষ, এবং অবশ্যই এই জেলা সভাপতি হিসাবে 10 জনের মধ্যে 9 জন পুরুষ, একজন মহিলাকে দিয়েছেন। এ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে অঞ্চল বা মণ্ডল বা ব্লক কিংবা বিধানসভা স্তরের কোনো সাংগঠনিক পদের শীর্ষে মহিলাকে দেখা যাওয়ার ঘটনা তার আগেও আছে, বা এই পদে মহিলাকে বসানো বা দায়িত্ব দেওয়া, মাতৃশক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তার আগেও ছিল অন্য রাজনৈতিক দলে। তবে বিজেপির ক্ষেত্রে তা উদাহরণ এবং দৃষ্টান্ত। তার পাশাপাশি আমরা এতটুকু বলি, আপনারা যারা আমার কথাগুলো শুনেন, হয়তো আগামী দিনে আরো বড় পরিসরেও সেখানে সিদ্ধান্ত হতে পারে। যদি সত্যি সত্যি 33% সংরক্ষণ মানা হয়, তাহলে আরো অনেকজন সেখানে এই পদে থাকতে পারবেন বা এই পদে আসীন হতে পারবেন, সেটা না হোক ভবিষ্যতের কথা। আমরা আজ এই বিষয়গুলো আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরেছি, আপনারা নিজেদের মতন করে কথাগুলো বলবেন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের কথা আমরা শুনব। আপনারা জ্ঞাত আছেন যে ভারতীয় জনতা পার্টি ইজ এ পার্টি উইথ এ ডিফারেন্স, এবং প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের সংগঠন পর্ব হয়ে থাকে। সংগঠন পর্ব মানে হচ্ছে সংগঠনের উৎসব, নতুন সংগঠন গড়ার উৎসব, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, নতুন ব্যক্তিত্ব, নতুন করে যে আইডিয়াস গুলো আছে সেই আইডিয়াস, নতুন দর্শনকে আমরা আলিঙ্গন করে আমরা আগামী দিনের পথ কিভাবে চলতে হয় সেটা আমরা তৈরি করি। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বুকে সব থেকে বড় ক্যাডার বেসড মাস পার্টি। শুধু ক্যাডার বেসড নয়, ভারতীয় জনতা পার্টি ইজ এ মাস পার্টি। পৃথিবীর আজকের দিনে সব থেকে বড় রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যে পার্টির জন্ম 1980 ইংরেজিতে,
যে মতাদর্শর জন্ম 1951 ইংরেজিতে হয়েছে, বিগত প্রায় 80 বছরের ইতিহাসে ভারতবর্ষে প্রায় ধরে নিলাম তার মধ্যে প্রায় 15-16 বছরের কাছাকাছি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের শাসনতন্ত্র পরিচালনা করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরাতে 2018 থেকে শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র ভারতীয় জনতা পার্টির কাছে আছে। আমরা প্রতি 3 বছর অন্তর অন্তর এই সংগঠন পর্ব পালন করে থাকি। যে কথা আমি বলেছি যে নতুন চিন্তাধারা নিয়ে, নতুন ব্যক্তিকে নিয়ে, নতুন আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার পরিচালনা করি। তাই এইবারের সংগঠন পর্ব 2 সেপ্টেম্বর আরম্ভ হয়েছে। 15 নভেম্বরের কাছাকাছি আমরা বুথের সব কমিটিগুলো গঠন করা আরম্ভ করেছি এবং আজকে আপনাদের সামনে আমরা 10টা ত্রিপুরার 10টা ডিস্ট্রিক্টের যে প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্টের যে কর্ণধার হবেন পার্টির তরফ থেকে, তার ইলেকশন পর্বটা আজকে শেষ হয়েছে। এবং সেই শেষের সঙ্গে সঙ্গে প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা তাদের নাম ঘোষণা হয়েছে উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ন্যাশনাল ইলেকশন কমিটি, যার একটা শাখা আমাদের আগরতলাতে আছে। তার নেতৃত্ব আমাদের সমরেন্দ্র বাবু দিচ্ছেন, সেটা আপনারা জানেন। আমি সেই কথাগুলো বলার আগে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের বিষয়গুলো কথা বলার আগে, আমি আমার সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীজির সরকার দিল্লিতে এবং প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার আগরতলাতে কিভাবে চলছে সেটা সম্বন্ধে আপনাদের সম্মুখে 2-4টা তথ্য, খুব বেশি বক্তব্য দীর্ঘ হবে না, 2-4টা তথ্য আপনাদের সম্মুখে আমি নর্থ ত্রিপুরা শ্রী কাজল কুমার দাস, উন্নকোটি শ্রী বিমল কর, ধলাই শ্রী পতিরাম ত্রিপুরা, খোয়াই শ্রী বিনয় দেব বর্মা, সদর রুরাল শ্রী গৌরাঙ্গ ভৌমিক, সদর আরবান শ্রী অসীম ভট্টাচার্য, সিপাহীজলা নর্থ শ্রী বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা সাউথ শ্রী উত্তম দাস, গোমতীতে শ্রীমতী সবিতা নাগ, সাউথ ত্রিপুরা পিলাক শ্রী দীপায়ন চৌধুরী। এই 10টি নাম ইলেকশনের মাধ্যমে, সংগঠন পর্বের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। আমি সাংবাদিক বন্ধুদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনাদের কলম এবং আপনাদের ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া, আরো যা মিডিয়া আপনারা ব্যবহার করেন, তার মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে এই 10টি নাম আপনারা পৌঁছে দেবেন। আপনাদের যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের প্রশ্নের উত্তর, সংগঠন পর্ব নিয়ে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আপনাদের একজন একজন করে কয়েকটা প্রশ্ন যদি আপনারা মনে করেন করবেন। ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের সরকার হিসাবে, নমস্কার, কে বলছেন? আমি আগে বলেছি দিল্লি এবং আগরতলাতে আমাদের সরকার চলছে। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ঘোষণা হয়েছে এবং আমরা তারা ভারতীয় জনতা পার্টি নারী শক্তির জন্য দিল্লি থেকে আরম্ভ করে সারা গ্রাম কেন্দ্রিত নারী শক্তি, নারী সবলীকরণ কিন্তু চিন্তাধারা করতেছে এবং ভারতবর্ষের সংবিধানের মধ্যে এক তৃতীয়াংশ সিট রিজার্ভেশন ত্রিপুরাজ্য আছে। আমরা দেখলাম যদি নারী শক্তি বাড়াইতে হয় তবে কেন 10টা জেলার 10টা সভাপতির নাম ঘোষণার মধ্যে 2 জন মহিলা এবং 60টা বিধানসভার মধ্যে মন্ডল সভাপতি 2 জন, তাহলে এখানে নারী শক্তি বাড়ানোর চিন্তা তাদের নাই। আমরা তাদের দৃষ্টিভঙ্গি যা দেখলাম। আর এদিকে বলছিল আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবাই নিয়ে চলতে চাই, কিন্তু দেখা গেল 60টা বিধানসভা 10টা জেলা সভাপতি ঘোষণা করা হইল, এর মধ্যে ধর্মীয় সংখ্যালঘুর মধ্যে একজন আমরা দেখলাম না। শুধু বিধানসভায় একজন দেখছি, কিন্তু মন্ডল সভাপতিও না এবং জেলা সভাপতিও না। এতে বোঝা গেল আসলে বিপিএবি যা বলে আসলে কাজে তা না। তাদের এই দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা যা দেখলাম যে তাদের ব্যাপার, কিন্তু আমরা মনে করি আপনি নারী শক্তি
তারা চায় না। যদি চাইতো তিনজনকে 10 জনের মধ্যে অন্তত 3 জনে যোগ দিত, হ্যাঁ 60 জনের মধ্যে 15 জনেরও দিত মঙ্গল সভাপতি, না 2 জন। নারী শক্তি কি করে বাড়ানো হবে? নারী শক্তি চয়ন্তন হবে না তাদের জানায়, একটু কিছু বলা যা বলে আসলে মিথ্যা কথাটাই বলে। চালাতে আমাদের সরকার চলছে এবং মানুষের কাছে ডাবল ইঞ্জিনের বেনিফিট সরকারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। দুটা সরকার গরিবের সরকার, দুটা সরকার এই অঞ্চলের জনসাধারণের সরকার, এবং 4টা সমাজকে সন্নিবিষ্ট করে এই সরকার চলছে। প্রাথমিকভাবে আমাদের এই অঞ্চলের গরিব যারা আছে, পুয়ার পিপুল যারা আছে তাদেরকে সন্নিবিষ্ট করেছে, কৃষক যারা আছে তাদেরকে সন্নিবিষ্ট করেছে, আমাদের এইখানের মহিলা যারা সমাজ আছে সেই মহিলাদেরকে সন্নিবিষ্ট করেছে, এবং যুবক সমাজ যারা আছে তাদেরকে একসঙ্গে করে এই সরকার চলছে। আজকে আগরতলা যে আমাদের নগরী আছে এবং পার্শ্ববর্তী যে গ্রামীণ এলাকা আছে এবং পুরো ত্রিপুরাতে যেভাবে উন্নয়নের কাজ চলছে তার কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরা দরকার। বিশেষ করে আমাদের ত্রিপুরাতে ইলেকট্রিসিটি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে গেছে, প্রত্যেক বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা হয়ে গেছে, এবং প্রধানমন্ত্রী আবাস আমাদের ত্রিপুরাতে ভারতবর্ষে 1 নম্বর স্থান অধিকার করে রেখেছে। এইগুলো কথা আপনাদেরও জানা আছে। আজকে গ্রামে গ্রামে রাস্তা হয়ে গেছে, ন্যাশনাল হাইওয়ের কাজগুলো চলছে। ত্রিপুরাকে যে পিছিয়ে পড়া অঞ্চল আগের দিনে ভাবা হতো, আজকে এই ত্রিপুরা রাজ্য আমাদের ভারতবর্ষের প্রথম 10টা রাজ্যের মধ্যে নিজেকে সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছে। সাংগঠনিকভাবে আমরা গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের কথা বলার সঙ্গে সঙ্গেই আমরা সাংগঠনিকভাবে আমরা ত্রিপুরার কথা বলে থাকি। এবং আমাদের এই অঞ্চলে আপনারা বিগত কিছুদিন আগে পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনে আমরা খুব ভালো ফল করেছি, এটা আপনারাও দেখেছেন, জেনেছেন। এবং এই পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টের সঙ্গে সঙ্গে আমরা পুরো ভারতবর্ষে একটা মেসেজ গেছে যে ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। গ্রামে গঞ্জে ভারতীয় জনতা পার্টির কথা, ভারতীয় জনতা পার্টির দর্শন, ভারতীয় জনতা পার্টির কর্মপদ্ধতি গিয়ে পৌঁছাচ্ছে। ভারতবর্ষে যে রাজ্যগুলোর নাম বললাম, প্রতিটি রাজ্য ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। এই রাজ্যগুলো সব থেকে ভালোভাবে কাজ করছে এবং সেই রাজ্যের যে পারফরম্যান্স আছে সেই পারফরম্যান্স আজকের দিনে ভারতবর্ষের 30টা রাজ্যের মধ্যে সব থেকে প্রথম। প্রাথমিকভাবে আপনি বলেছেন বিধায়কদের বেতন, আমি দেখেছি বিধায়কদের বেতন বেড়ে 90,000 হয়েছে। উত্তর পূর্ব ভারতে আরো 7টা রাজ্য আছে যে রাজ্যে বিধায়কদের বেতন ত্রিপুরা রাজ্যের বিধায়ক থেকে 2 গুণ থেকেও বেশি আছে। কাজেই একটা টাইমের একটা ইনফ্লেশনের কথাগুলোকে মনে রেখে যেটা করা হয়েছে, এটা ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে পাস হয়েছে এবং প্রত্যেক ন্যাশনাল পার্টির সেটাতে রায় ছিল, মত ছিল, এবং সেই মত নিয়ে এই কাজটা করা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ইওর কোয়েশ্চেন। এটাতে কোনো বেআইনি কোনো কাজ হয়নি। এবং আপনি যদি কম্পারেটিভ স্টাডি করেন রাজ্যের উত্তর পূর্ব ভারতের অন্য রাজ্যের বিধায়কের বেতনের সঙ্গে, তাহলে দেখবেন তা ত্রিপুরা রাজ্যে অনেক কম আছে। গেল 1 নম্বর। 2 নম্বর, আমাদের জেলা সভাপতিদের কোনো বেতন দেওয়া হয় না, মন্ডল সভাপতিদের কোনো বেতন দেওয়া হয় না। তারা বেতনভোগী নয়, তারা যে অনারারি সার্ভিস দিয়ে থাকে। এবং পঞ্চায়েত প্রতিনিধির যে ব্যবস্থা আছে সেটা পুরো ভারতবর্ষে একই ব্যবস্থা আছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধিদের কেন্দ্র থেকে ঠিক করা হয় কাদেরকে কিভাবে উন্নয়নের জন্য টাকা দেওয়া হতো। নরেন্দ্র মোদীজি, হ্যাঁ বলুন। দেখুন, উনি অনেক কিছু বললেন, শুনলাম আপনার প্রোগ্রামের মাধ্যমে। বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়ি বাড়ি ঘর দিয়েছে প্রধানমন্ত্রী, ইলেকট্রিসিটি ঢুকছে, জল
বিদ্যালয় ধ্বংস করছে। আসলে যে জিনিসটার উপরে জোর দেওয়ার দরকার এবং ফ্রি, একদম ফ্রি করে দেওয়ার দরকার, সেই ব্যবস্থাটা তো ধ্বংস করে দিচ্ছে শাসক গোষ্ঠী। শিক্ষা ব্যবস্থাটা তো একদম বরবাদ করে দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা কি করছে আজকাল সবাই জানে। এবং রোজগারের ব্যবস্থা, বেকার কোন রোজগার মধ্যে কিছু নেই। কারেন্ট দুইয়া, জল দুইয়া আর ঘর দুইয়া জল গেলে মানুষের পেট ভরবো। মানুষের তো কর্মসংস্থানের দরকার আছে, শিক্ষার দরকার আছে। এই সংঘাতটা সারা জীবন মানে ভারতবর্ষে যতক্ষণ যাবত আমরা শাসকের গল্প শুনতেছি 3000 3500 বছর যাবত, মানুষ ভারতবাসীরা এরা কোনোদিন সুশাসন দেয়নি, সচেতন হওয়ার লেগে ওরা দেখায়নি, শিক্ষা ব্যবস্থা দেয় নাই। এরা অত্যাচারের মধ্যে রাখছে নারীর উপরে পর্যন্ত, নারী শিশু এদের উপরে অত্যাচার হয়েছে শাসক দ্বারা। আজকে এই শাসকরা সচেতন নয় ভারতবর্ষের মানুষ। যদি আজকে নারীরা সচেতন থাকতো, যুবক যুবতীরা সচেতন থাকতো, আজকে বিজেপি সুমেরা দূর করে দিত, RSS, তারপর এই আপনার BSP তারা বদলার মতো করে এগুলো ভারতবর্ষের স্থানে বেলনে দেয়। অর্থাৎ এরাই কিন্তু উনি বলছিলেন যে দেশ স্বাধীন আগে তো 80 বছর হয়েছে, দেশ স্বাধীন 75 বছর, তার আগে থেকে তারা এইরকম সৃষ্টি করে রাখছে ভারতবর্ষে। আজকে তারা মানুষ আমরা ভুল বোঝার কারণে আমরা ভুল দিয়ে তাদের সরকার আছি। এই যে আবার এই বিদেশি শক্তি আবার বাধা তারা দিয়ে উঠতেছে, তাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা চলে সব পঙ্গু হয়ে গেল। মানে রোজগার যদি বন্ধ হয়ে যায়, তারা সেই তিনটার উপরে হামলা হচ্ছে। আজকে বেলুনটা করে দিতেছে, চাকরি যারা আছে এরা চাকরিচ্যুত করে দিতেছে। তারপরে শিক্ষা ব্যবস্থা স্কুল থেকে বন্ধ করে দিচ্ছে, 4-5 লাখ স্কুল বন্ধ হয়ে গেছে। মাস্টার মশাই কোনো রিক্রুট নাই। তাহলে তারা কোন জায়গাটা কামনা করছে? ভোট দিয়া, চাল ফ্রি দিয়া ভোট দেওয়ার লাগে অন্য ভারতবাসী ফ্রি দেওয়ার লাগে, ঘর করে দেওয়ার লাগে, চাল ফ্রি দেওয়ার লাগে। তার মানে কি হাল অবস্থা ধরেছে ভারতবর্ষের ভারতীয়রা, আপনারা কল্পনা করতে পারেন? এরা আবার মানুষের সামনে বড় বড় আলাপ মারে যে ই করছে, সি করছে, কারেন্ট দিচ্ছে, বিল্ডিং দিচ্ছে, ঘর দিচ্ছে, অস্তিত্ব শেষ করে দিচ্ছে ভারতবর্ষের মূল নিবাসী, মূল ভারতীয়রা। এই বিদেশি শক্তি, এরা তো বিদেশি শক্তি নিয়ে শাসন ব্যবস্থা করতেছে ভারতবর্ষে। আমরা বেকাররা বলবো, যুবক যুবতীরা বলবো, আপনারা সতর্ক থাকুন এবং তাদের থেকে কিভাবে আনতে হয় জোর করে আপনার সেই কাজটা করুন। আমরা আছি, অভিভাবকরা, মূল ভারতীয়রা আপনারা পেছনে আছি। জোরদার এদের উপরে আক্রমণ করুন, কোজা তারপর আপনার হক অধিকার নাহলে সব হোক, ওরা খায়া বাঁচবো বিদেশি শাসক। ধন্যবাদ দাদা। দেওয়া হতো। নরেন্দ্র মোদীজি আসার পরে উন্নয়নের টাকা ডাইরেক্টলি পঞ্চায়েত প্রতিনিধিদের মাধ্যমে টু রিডিউস বিউরোক্রেসি, টু রিডিউস রেড টেপিজম, এই যে আমলাতন্ত্রের অধিকার থেকে অনেক সময় গরিব এবং গ্রামের লোকদের উন্নয়নের টাকা থেকে বঞ্চিত হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য ডাইরেক্টলি সেই টাকাগুলো পঞ্চায়েত প্রতিনিধির থ্রুতে উন্নয়নের কাজ হয়। তাদেরকেও কোনো কোনো জায়গায় ঠিক সেইভাবে বেতন দেওয়া হয় না, আর যদি দেওয়া হয়ে থাকে সেটা পুরো ভারতবর্ষে যে নিয়ম কেন্দ্র থেকে করা হয় সেই নিয়মে ত্রিপুরা রাজ্যও চলে। কাজে বেতনভোগী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেই। আপনার কাছ থেকে আমি প্রথমবার শুনলাম, কারণ আমার কাছে যে ডেটা আছে 10টা জায়গাতে 10টা অফিস থেকে 74 জন ফর্ম সাবমিট করেছেন। তার মানে একটা জায়গাতে আমি যদি হার হিসাবে দেখি, এভারেজ হিসাবে দেখি, 7.5 জন প্রায় এক একটা ডিস্ট্রিক্টে ফর্ম জমা দিয়েছেন। কাজে আমার মনে হয় এটা যদি কারোর কাছ থেকে আপনার কাছে এসে থাকে সেটা হয়তো উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আমার মনে হয় সেই ফিগারটা ঠিক না। আপনি আপনারা বলছেন এটা ইলেকশন, ইলেকশন নাকি সিলেকশন? এটা ইট ইজ অ্যান ইলেকশন। ইলেকশন মানে ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে অনেক রকম ডেমোক্রেটিক প্রসিজিয়ার থাকে। ভোট দিয়েই যে ব্যালট হয়েই যে ইলেকশন হয় সেটা ছাড়াও কনসেনসাসের মাধ্যমেও একটা ইলেকশন প্রসিজিয়ার হয়। আজকে পৃথিবীতে 200টা দেশ আছে,
তার মধ্যে 110টা দেশে ডেমোক্রেটিক প্রসিজিয়ার চলছে, এবং 110টা ডেমোক্রেটিক দেশ যেটা আছে সবগুলো দেশের ডেমোক্রেসিটার ডেফিনেশন একটু আলাদা হয়। কাজে আমাদের দল একমাত্র দল ভারতবর্ষে ন্যাশনাল লেভেল, যে কথা আমি বলেছি, ক্যাডার বেসড মাস পার্টি, এবং একমাত্র ডেমোক্রেটিক দল যে দলে এই যে 3-3.5 মাসের প্রায় প্রসিজিয়ার চললো, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রসিজিয়ার এবং কনসেনসাসের মাধ্যমে এই কাজগুলো হয়। এবং আপনারা দেখবেন যে ভারতীয় জনতা পার্টির মতন এই ডেমোক্রেটিক ওপেন প্ল্যাটফর্ম অন্য কোন দল, অন্য কোন মানে তাদের জনসাধারণ, তাদের কার্যকর্তাকে কোনোদিন দিতে পারে না। না দেখেন, আমি একটু আগে আমরা বলেছি প্রায় 7 জন আমরা নতুন সভাপতি পেয়েছি, 3 জন রিপিট হয়েছে। এর মধ্যে পার্টির যেগুলো গাইডলাইন থাকে যে 2টা টার্মের পরে অনেক সময় করা যায় না, কারণ আমাদের ন্যাশনাল লেভেলেও এইটাই চলে। আমাদের রুলস আর রুলস ফর এভরিবডি। আমি আশা করব যে যারাই নতুনভাবে সভাপতি হয়েছেন তারা পার্টির সংগঠনকে মজবুত করতে আমাদেরকে সাহায্য করবেন এবং সেই পার্টির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন। কারোর এগেনস্টে কোনো ব্যক্তিগতভাবে কোনো সেরকম কোনো যাদেরকে নতুন করে যে জেলাতে দেওয়া হয়েছে, নতুন করে তাদের এগেনস্টে, তাদের বিরুদ্ধে সেরকম কোনো ব্যক্তিগত আরোপ কিংবা লাঞ্ছনা সেরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এটা নতুন প্রক্রিয়া। আমি যে কথা বলেছি, নিউ ফ্রেশ ব্লাড, নিউ বোনস, নিউ আইডিয়াস, এই জন্য তো আমাদের পার্টি ইজ এ ডাইনামিক পার্টি। আমাদের দল, আমি একটু আগেই বললাম, 40 লক্ষের রাজ্যে প্রায় 12 লক্ষর উপরে আমাদের দলের প্রাইমারি সদস্য হয়েছে, অ্যাক্টিভ সদস্যও হয়েছে। এবং অবভিয়াসলি ডিফারেন্ট ডেমোক্রেসিতে থ্রাইভ করে অন ডিফারেন্স অফ ওপিনিয়ন, বাট একসঙ্গে কংগ্লোমারেটিভ ওয়েতে, একসঙ্গে কোঅপারেটিভ ওয়েতে কাজ করার একটা অভিজ্ঞতাকেই ডেমোক্রেসি বলে। হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে এবং এটা ডেমোক্রেটিতে বোঝায় যে ডেমোক্রেসিটা সুস্থ। এবং আমি আশা করি যদি কারোর থেকেও থাকে, সেটা আমাদের প্ল্যাটফর্মে সেটা নিয়ে কথা আলাপ আলোচনা হবে, এবং আমি নিশ্চিন্তভাবে সেটা ভারতীয় জনতা পার্টির কাজে কোনো বাধা বিঘ্ন ঘটবে না। এটা আমাদের কাছে নেই, এটা আমরা করিনি। তবে একটা কথা বলতে পারি, আমাদের যে 10 জনের লিস্ট আপনি এখন শুনলেন, তার মধ্যে 1 জন মহিলা আছেন, 2 জন এসটি আছেন, 1 জন ওবিসি আছেন, 2 জন এসসি আছেন, বাকি 5 জন জেনারেল। ইমিডিয়েটলি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আজকে হয়ে গেল। স্টেট প্রেসিডেন্টের কার্যকলাপের জন্য ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক অলরেডি আরম্ভ হয়ে গেছে, এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নামের ঘোষণা কেন্দ্রীয় এবং রাজ্যের যে টিম আছে সেটা মিলে ঘোষণা করবে। স্টেট প্রেসিডেন্টের কথাই বলছি, স্টেট প্রেসিডেন্টের কথাই বলছি। বিগত দিনে আপনাদের এক জেলা সভাপতি উত্তর ত্রিপুরায়, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনও অভিযোগ করেছিল যে একজন রিটার্নিং অফিসার বা নির্বাচনের কাজে আধিকারিকের সঙ্গে অশালীন আচরণ করেছেন, অস্বাভাবিক আচরণ করেছেন। ইলেকশন কমিশন মানে পার্টির না, এটা নিয়ে সেরা মামলা হলো, পত্রপত্রিকার সংবাদ হলো, আপনি কি অবগত আছেন? কোন জেলার কথা বলছেন? উত্তর ত্রিপুরাতে এরকম তো কোনো আমাদের কাছে কোনো খবর আসেনি। যখন সংবাদ হয়েছিল তারপর না, আমি যতটুকু আমাদের এইটাতে যতটুকু আমাদের নলেজ আছে, সেটার কোনো সিরিয়াস এরকম কোনো ইমপ্লিকেশন আমাদের কাছে আসেনি। এগুলো আমরা কনসিডারেশনের মধ্যে ছিল না। যদি সেরকম কোনো কিছু হতো, নিশ্চয়ই আমাদের সিনিয়র লিডারশিপ এবং সেন্ট্রালের যে টিম আছে সেগুলোকে ব্যাক চেক করতে হয়। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসামের সঙ্গে সঙ্গে আজকে ত্রিপুরারও নাম নেওয়া হচ্ছে এই কারণে, কারণ এই কয়েকটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। ভারতীয় জনতা পার্টির সরকারের যে স্বাদ যদি মানুষ একবার পায়, তাহলে আমরা দেখতে পাই মানুষ ভারতীয় জনতা পার্টির সরকারকে বারবার ক্ষমতায় নিয়ে আসছে, এবং এক একটা প্রদেশে 25 বছর 30 বছর থেকে সরকার চলছে। আমি আশা করি যে ত্রিপুরাবাসী আমার এই কথার ধ্যান দেবেন, এই কথাগুলোকে উপলব্ধি করবেন, এবং ত্রিপুরাকে
ঠিক সেইভাবে আজকে গুজরাট, উত্তরপ্রদেশ যেভাবে সুন্দরভাবে সাজছে, ঠিক সেইভাবে আগামী দিনে ত্রিপুরাকেও আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারবো। একটা কথা বলে আমি সংগঠনের কথায় আসব। ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে ত্রিপুরাবাসীর মাথাপিছু আয় ছিল 77,000 পার এনাম। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার চলার পরে এটা গিয়ে পৌঁছেছে 1,79,000 টাকা মাথাপিছু আয়। তার মানে ত্রিপুরার যে অর্থনীতি আছে, ত্রিপুরার অর্থনীতি বিগত প্রায় 6-6.5 বছর 7 বছরে একটা ভালো জায়গায়, ভালো অবস্থানে গিয়ে পৌঁছেছে। আমি আশা রাখবো এবং আমি দৃঢ় বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহার অধীনে যে চলছে, সেটা যে সর্বস্তরের জনসাধারণের সাহায্য এবং সহযোগিতা পাবে, আগামী দিনেও পেতে থাকবে এবং আমরা ত্রিপুরা রাজ্যকে মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে আমরা ভারতবর্ষের 1 নম্বর রাজ্যের দিকে আমরা এগিয়ে যাব। Sri Gauranga Bhumik of Sadar Rural District is hereby declared as district president elected for Sadar Rural of Tripura under Sanghathon Post 2024. This is as per approval of Honorable National Returning Officer, Bharatiya Janata Party, New Delhi. আমি গৌরাঙ্গ ভৌমিক মহোদয়কে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং পাশাপাশি তিনি আমাদের এখন প্রাক্তন বলবো, এর আগে আমাদের সভাপতি ছিলেন, প্রাক্তন সদ্যপ্রাপ্ত সভাপতি বশির রায় মহোদয়ের সাথে আমার একটা আলাদা মানে একটা পার্টি উইথ ডিফারেন্স আমরা যখন বলি ভারতীয় জনতা পার্টি, গত 3 মাস থেকে 4 মাস ধরে আমাদের পার্টির যে নির্বাচনী উৎসব আমি বলবো না যে নির্বাচন হচ্ছে, এটা অনেকটা উৎসবের আকারে। এই নির্বাচন উৎসব আমাদের বুথ স্তর থেকে শুরু হয়েছে, মন্ডল স্তর পর্যন্ত হয়েছে। এখন ডিস্ট্রিক্টের আজকে একযোগে, আজকে একসাথে আমাদের টোটাল 10টা ডিস্ট্রিক্ট আছে, একসাথে আজকে কারা কারা এই নির্বাচনের যে রেজাল্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে হচ্ছে আজকে কিন্তু ডিক্লেয়ার হচ্ছে। আমাদের যারা এতদিন ধরে কাজ করে এসছে, আমরা জানি যখনই সবাই এক জায়গায় বসে থাকবে এরকম না, আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় যাবে, এইভাবেই চলতে থাকবে। চড়াই বেদি আমরা বলি সব, শো মাস্ট গো অন। তো আজকে আমার দায়িত্ব পড়েছে যে সদর রুরাল ডিস্ট্রিক্টে এসে যিনি নির্বাচিত হয়েছেন উনার নামটা এখানে ডিক্লেয়ার করার। আমার অত্যন্ত ভালো লাগছে যে এই কাজটা আমার উপর দিয়েছে। এই উপলক্ষে আমাদের মাঝে আমাদের যিনি ডিআরও সাহেব আছেন এবং আমাদের যিনি অফিস সেক্রেটারি আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির বীর সরকার, উনি খামটা আমার হাতে তুলে দিলেন। আমিও জানি না ভিতরে কি আছে, আই উইল ওপেন ইট ইন ফ্রন্ট অফ অল। এই হচ্ছে পার্টি। আমাদের সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, আপনাদের পরিচিত মুখ, প্রদেশ বিজেপির সকলের প্রিয় সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে পার্টির সিনিয়র যারা কার্যকর্তারা আছেন, তাদের কাছে আমি কৃতার্থ। আমার যে 7টা মণ্ডল রয়েছে আমাদের এই সদর আরবান জেলা, যে সভাপতিদের নিয়ে আমি কাজ করেছি, সেই সভাপতিদেরও আমি কৃতিত্ব জানাই। আমার জেলার মোর্চার যারা আছে, এই 2 বছর 8 মাসে এই সদর জেলাকে সংঘবদ্ধ করার জন্য এবং সংগঠনকে সুদৃঢ় করার জন্য আমাকে যারা সর্বতোভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। পার্টি আমার মতো কার্যকর্তাকে, একটা গরিব ঘরের ছেলে ভারতীয় জনতা পার্টিতে এত বড় গুরুদায়িত্ব পাবে, এটা ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। এটা মোদিজির যে আশীর্বাদ আমাদের সারা ভারতবর্ষের উপর, কার্যকর্তারা যেখানেই থাকুক কার্যকর্তাদের সামনের সারিতে নিয়ে এসে পার্টির সংগঠনের কাজে লাগানোর জন্য যেভাবে ভারতীয় জনতা পার্টি কাজ করে, পার্টি আমাকে অনেক সম্মান দিয়েছে। এখন পার্টিকে আমার দেওয়ার পালা। পার্টিকে আমরা সংঘবদ্ধভাবে আমাদের যে 7টা মণ্ডল রয়েছে, কিছুদিন আগে নতুন নবনির্বাচিত মণ্ডল সভাপতিরা হয়েছে এবং তাদেরও দক্ষতা
অনেক রয়েছে, তাদের নিয়ে সংঘবদ্ধভাবে আমরা সংগঠনকে আমরা নতুন উদ্দীপনে আমরা নিয়ে যাব এবং পার্টি আমাদের নেতৃত্ব আমার উপর যে ভরসা রেখেছে সেই ভরসার উপর দাঁড়িয়ে আমাকে আরো বেশি করে কাজ করতে হবে সকলকে নিয়ে, এবং নেতৃত্বরা যে ভরসা এবং বিশ্বাস আমার উপর রেখেছে আমি চেষ্টা করব তাদের যে ভরসা এবং তাদের যে বিশ্বাস সেটাকে যেন অক্ষুণ্ণ রেখে সবাইকে নিয়ে আমাদের সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে আমাদের নেতৃত্বদের নিয়ে যেন আমরা ভালো করে কাজ করতে পারি, এই বদ্ধ পরিকল্পনা নিয়েই আমরা আগামী দিন সংগঠনের কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব। নমস্কার সকল মিডিয়া বন্ধুকে এবং সকল মিডিয়া বন্ধুর মাধ্যমে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত ভারতীয় জনতা পার্টির ধন্যবাদ এবং প্রদেশ সভাপতি প্রদেশের প্রত্যেকটি নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবাইকে আমার প্রণাম যে ওনারা আমার প্রতি বিশ্বাস এবং ভরসা রেখেছে যে আমি দক্ষিণ ত্রিপুরা জেলার সংগঠনকে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও সংগঠন মজবুত করতে পারবো। ওনাদের এই বিশ্বাস রাখার জন্য আমার প্রতি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভারত মাতা কি জয়, মা ভারতীয় জয়ের শত শত প্রণাম। আজকে দক্ষিণ ত্রিপুরা বিলাস জেলার যে সাংগঠনিক পর্ব, এই পর্বে আজকে আমাকে প্রদেশ স্তরের নেতৃত্ব এবং আমাদের জেলার আমার বয়োজ্যেষ্ঠ আমার সমবয়সী এবং ছোট ভাই বোনেরা সবাই আশীর্বাদ এবং সহযোগিতায় আজকে আমাদের প্রদেশ থেকে যে দায়িত্ব অর্পণ করেছে, আমি চেষ্টা করব আগামী দিনে এই জেলার সংগঠন আরো অধিক থেকে অধিকতর মজবুত করার জন্য ভারতীয় জনতা পার্টি এই জেলার প্রত্যেকটি কার্যকর্তা বিগত 5 বছর ধরে আমি এই জেলার মহামন্ত্রীর দায়িত্ব পালন করেছি। যে সময় যারা যেভাবে দায়িত্ব দিয়েছে আপনাদের সহযোগিতা ভালোবাসা সবসময় পেয়ে এসেছি। আগামী দিনে আশা করব এজ এ জেলা সভাপতি হিসাবে নয়, এজ এ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আপনাদের পাশে যাতে আমি থাকতে পারি এবং আপনাদের সহযোগিতা সবসময় যাতে আমি পেয়ে থাকি এবং প্রত্যেকটি কার্যকর্তা সবাইকে আমার লাগবে। নমস্কার, কে বলছেন? একটি কার্যকর্তাকে ছাড়া যাবে না। হ্যালো, আমি আগরতলা বলছি। হ্যাঁ বলুন। নিজে সাংবাদিক সম্মেলন করে বললেন যে পঞ্চায়েত মন্ডল এবং সভাপতি ওনারা ফ্রি কাজ করবেন। আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে ওনারা কি ঘরের দল খেয়ে জনগণের সেবা করবেন, না ওদের সংসার আছে, না ওদের কোন রোজগারের ব্যবস্থা আছে, না ভাতা আছে, তাহলে তারা চলবে কি করে? এটা তো পুরনো ভূগোলের নতুন বামপন্থীর আমল এরকমই ছিল। একদল আসতো, আবার আরেক বসে দিত, এখন তোমরা খেয়েছো, এখন তোমরা খাবে। এটা তো এখন বিজেপিরও পক্ষ হয়ে গেছে। এই যে বলছে যে এটা তো মানে সাংবাদিকরা প্রশ্ন করার দরকার ছিল যে ওরা কি করে চলবে। তাহলে তো মানে পঞ্চায়েত থেকে আরম্ভ করে মন্ডল সভাপতি তার বাড়িতে বাড়ির জল খেয়ে বাঁচতে হবে, কারণ তাদের পুরো বেতন নেই। তো বেতন নেই, যে রোজগার হবে কোথা থেকে? এই নেশা বাণিজ্য টাণিজ্য এইসব থেকেই তো আসবে সবকিছু। রেগুলেশন এইগুলি থেকে চলবে, দালালি সবকিছু চলবে। তো এই কি মানুষ কি এত পোকা হয়ে গেছে নাকি? আমি তো বুঝতে পারছি না। মানুষ কিভাবে উনি বলছেন সাংবাদিক সম্মেলন করে ওনারা মানে নির্বাচন গেলেন না, ওনারা মন মতন করে সিলেকশন করে নিলেন। দেখলাম উত্তর ত্রিপুরা শিক্ষাধিক অফিসারকে যারা উন্নতি দিয়েছিলেন উনিও সভাপতি হয়ে গেলেন। তো এগুলি তো আসলে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু নয়। মানুষের খাওয়া নেই, চাকরি নেই, কাজ নেই, রাস্তা নেই, জল নেই, বিদ্যুৎ বেহাল অবস্থা, এইগুলি
আমরা দেখছি আপনারা দেখা আলাদা হোক। ছাড়া যাবে না এবং সবাইকে নিয়ে একসঙ্গে সমবেতভাবে আরো কিভাবে এই জেলা সংগঠনকে মজবুত করা যায় আপনাদের সবাই সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করব। আজকে আর বেশি কিছু বলবো না। দাদাগিরি করবেন না, দাদাগিরি করার চেষ্টা করবেন না। জাস্ট দক্ষিণ জেলার এজ এ ক্যাপ্টেন দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং দলের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে দলীয় সিদ্ধান্ত মোতাবেক পালন হবে। কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের সাউথ ডিস্ট্রিক্ট ব্যতিক্রম দৃশ্য। সবাই জানেন সাউথের মানুষ 69 জন খুন হয়েছে, আর আমাদের সাবরুমে 93 থেকে 98 শুধু 5 বছরে 14টা খুন হয়েছে। তখন 14টা খুন হয়েছে, আমি যাবো না ওইসব কথা। তাই আমি আগেই বলেছিলাম, গতকালকেও বলেছি যে আজকে আমরা বাজনা বাজিয়ে সবাইকে সাধারণ মিষ্টি মুখ করে সবাই আনন্দ করে নবনিযুক্ত সভাপতিকে সবাই মিলে নিয়ে গিয়ে জেলা সভাপতির যে চেয়ার সেই চেয়ারে বসাবো। আমরা ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করবো। আপনারা সবাই থাকবেন। সভাপতিকে চেয়ারে বসানোর পরে সবাইকে একটু মিষ্টি মুখ করানোর ব্যবস্থা রয়েছে, সেই জিনিসটা। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার গোটা রাজ্যে সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দিচ্ছে, মানুষের জন্য প্রত্যেকটা অধিকার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তখন সিপিএম কংগ্রেসের সহ্য হচ্ছে না। ওনারা গোটা রাজ্যের সঙ্গে বিশালগড়ের শান্তির পরিবেশকেও বিনষ্ট করার চেষ্টা করছে, আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আজকের এই সভা থেকে আমি যারা কুচক্রীরা আছে, যারা ষড়যন্ত্রকারীরা আছে, আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা লড়াই করব। বিশালগড়ে এই কুচক্রকারীদের 1 ইঞ্চি জমি ছেড়ে দেব না আমরা। আপনারা 2023-এর বিধানসভা নির্বাচনে আপনারা মানুষকে অনেক বিভ্রান্ত করেছেন। 2 মেরুর 2টা দল, শুধুমাত্র ক্ষমতার জন্য আপনারা একসঙ্গে এসেছিলেন। বিশালগড়ের মানুষ, গোটা রাজ্যের মানুষ কিন্তু ভুলে যায়নি। এই বিশালগড়ে আমরা ভুলে যাইনি 2 বিধায়কের খুন হয়েছিল, বিধায়ক পরিমল সাহা, বিধায়ক গৌতম দত্ত। এই বিধায়ক গৌতম দত্ত সিপিএম পার্টি করতেন, বিধায়ক পরিমল সাহা কংগ্রেস পার্টি করতেন। আজকে পরিমল সাহার মায়ের চোখের জল, গৌতম দত্তের মায়ের চোখের জলকে অসম্মান জানিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য এই 2টা দল একসঙ্গে এসছে। আমরা 2023-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা আপনারা যোগ্য জবাব দিয়েছেন, বিশালগড়ে পদ্ম ফুল ফুটিয়েছেন, আমাকে বিধায়ক হিসাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আজকেও নতমস্তকে বিশালগড়ের প্রত্যেকটা নাগরিকের কাছে, প্রত্যেকটা কার্যকর্তার কাছে আমি প্রণাম করতে চাই। আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেয়ে আমি বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত শরীরে রক্তবিন্দু চলাচল করবে, বিশালগড়ের ক্ষতি হতে দেব না। বিশালগড়ের প্রত্যেকটা অংশের কার্যকর্তার পাশে থাকবো, বিশালগড়ের প্রত্যেকটা অংশের জনসাধারণের পাশে থাকবো। আমরা দেখেছি বিধানসভার মধ্যে এই কংগ্রেসের হারমাত বাহিনীরা বিধানসভার মধ্যে। হ্যাঁ বলুন। ভক্তিদাতা বুথ সভাপতি, মন্ডল সভাপতি, জেলা সভাপতি সবই হলো, মাঝখানে যুব মোর্চার সভাপতি কি খবর? সাংবাদিক হিসাবে আপনি হয়তো জিজ্ঞেস করতে পারতেন বা আপনার থেকে আপনার জানার ইচ্ছা ছিল, মাঝখানে যুব মোর্চার সভাপতির কি খবরটা? কারণ বুথ সভাপতি, মন্ডল সভাপতি, জেলা সভাপতি হয়ে গেল, মাঝখানে তো যুব মোর্চার সভাপতি রয়ে গেল, সেটার খবরটা যদি আপনি একটু কিছু বলতেন। ধন্যবাদ।
বিধানসভার মধ্যে বলেছে এই বন্যার মধ্যে নাকি আমাদের সরকার কাজ করেনি। লজ্জা থাকা দরকার। এই বন্যা পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের মন্ত্রী মহোদয়রা, আমাদের বিধায়করা, দলীয় নেতৃত্বরা প্রত্যেকে সাধারণ মানুষের জন্য কাজ করেছে। আমরা 4-5 দিন না ঘুমিয়ে না খেয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আর সিপিএম এর হারমাত বাহিনীরা বলে আমরা নাকি মানুষের জন্য কাজ করিনি। উন্নয়ন কাকে বলে আপনারা ঘুরলে দেখতে পারবেন। ঘরে বসে উন্নয়ন দেখা যায় না। বিশালগড়ে যেইখানে যাবেন সেইখানে উন্নয়ন দেখবেন। বিশালগড়ে যেইখানে যাবেন নতুন রাস্তা দেখতে পাবেন, যেইখানে যাবেন নতুন স্কুল বিল্ডিং দেখতে পাবেন, যেইখানে যাবেন পানীয় জলের ব্যবস্থা দেখতে পারবেন, যেখানে যাবেন মানুষের মুখে হাসি দেখতে পাবেন। আপনারা যদি বিশালগড়ের শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করেন, আমি বলতে চাই আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতীয় জনতা পার্টি করি। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি। যদি প্রতিবাদে কাজ না হয় আমরা প্রতিরোধ করতে জানি। যদি প্রতিরোধে কাজ না হয় আমরা সময়ে প্রতিশোধ নিতে প্রস্তুত আছি। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা দেবতুল্য কার্যকর্তার কাছে অনুরোধ করব, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। চারিদিকে একটা ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আমরা প্রত্যেকটা স্তরের কার্যকর্তা আমরা ঐক্যবদ্ধ হয়ে বিশালগড়ের যেই বিশাল হৃদয়, বিশালগড়ের যেই ডেভেলপমেন্ট, বিশালগড়ের যেই উন্নয়ন প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যেতে হবে। সেই দায়িত্ব আমাদের প্রত্যেকের নিতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, বেশি লম্বা বক্তব্য দেওয়ার অবকাশ নেই। আমি প্রত্যেকের কাছে আবারও অনুরোধ করব, আমরা সবাই মিলে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং যে এক সংসারের লোক, কংগ্রেস দলের যিনি বিধায়ক, ভারতীয় জনতা পার্টির উন্নয়নে খুশি হয়ে উনিও যখন মঞ্চে নৃত্য করতে ব্যস্ত আছেন, তখনও বিশালগড় বিধানসভার কিছু সিপিএম এবং কংগ্রেসের দুষ্কৃতকারী লোক বিশালগড়ের যেই শান্ত পরিবেশ, এই শান্ত পরিবেশকে অশান্ত করার একটা অপপ্রয়াস করছে। আপনাদের দায়িত্ব নিতে হবে, আপনাদের সজাগ থাকতে হবে। বিশালগড়ের যেই শান্তির পরিবেশ, সমস্ত অংশের মানুষ একাকার হয়ে যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে উন্নয়নের জোয়ার চলছে, সেই উন্নয়নে সামিল হচ্ছেন সিপিএম এবং কংগ্রেসের কিছু দুষ্কৃতকারী আছে, যারা মানুষের এই শান্তিটা, মানুষের এই সমৃদ্ধিটা, মানুষ যে সুখে আছে এটা তারা আজকে বিজেপি দলের জেলা সভাপতি নির্বাচন করেছেন নির্বাচিত, তাদের সাংগঠনিক বিষয় করেছেন, তাদের মধ্যে খুব থাকতে পারে। আমি একটা কথাই বলতে চাই, কারণ বিশালগড়ের বিধায়ক একটা বক্তব্য প্রেস করেছেন, এটার উপরে আমি একটু আলোচনা করতে চাই। বিশালগড়ের উন্নয়ন অনেক হয়েছে, আমরাও বিশালগড় গিয়েছি, বামফল যে রাস্তাগুলা করে দিয়েছে সেটির মধ্যে মেডেলি নিয়ে আমরা ঘুরে এসেছি। তার মধ্যে একটা কথা বলেছে প্রতিশোধ নিবে, কিন্তু সেই প্রক্রিয়া মানুষ এখন সহ্য করবে না। কারণ আপনারা এখন যারা কার্যকর্তা রয়েছে তাদের পুঁজি কমে যাচ্ছে, যারা নেতার মধ্যে হয়েছে তাদের পুঁজি বেড়ে গিয়েছে। এখন আগের মতন যারা বিজেপি দল কার্যকর্তা রয়েছে তারপর কিন্তু বুঝেছে আপনারা বিল্ডিং দিয়ে আমরা কিছু করে ফেলবো, কিন্তু সেটা এখন আসলে আস্তে আস্তে কমে গেল। কারণ আমরা দেখলাম বিজেপির মন্ডল সভাপতি থেকে বুথ প্রেসিডেন্ট থেকে উপরের লেভেল থেকে 2018 সালে নির্বাচনের আগে কোন পরিস্থিতিতে ছিল, এখন 7 বছরের মধ্যে কোন পরিস্থিতির মধ্যে গিয়েছে। কিন্তু আমরা বামপন্থীরা মনে দেখেছি, বামপন্থ 25 বছরে এলসি সেক্রেটারি গুলো কোন পরিস্থিতি রয়েছিল, 20 বছর পরে কোন পরিস্থিতির রয়েছে। কিন্তু বামপন্থী এলসি সেক্রেটারি একটু বড় বড় 3 তলা বিল্ডিং, এখন 2 তলা বিল্ডিং নেই। কিন্তু আমরা দেখলাম বিজেপি 7 বছরের মধ্যে 2 তলা 3 তলা বিল্ডিং করে ফেলেছে। কিন্তু কি করে করেছে, কোনটা দিতে পেয়েছে। কিন্তু কার্যকর্তারা কিছু টাকা দিয়ে দিয়েছে, তারা উৎসাহ করে মানুষকে প্রতিরোধ করবে, সেটা করেছে। 2018 সালে নির্বাচনে আসার পর থেকে মানুষের উপর অনেক অত্যাচার, অবিচার, বাড়ির পুরা গাড়ি ভাঙচুর এবং পুকুরে বীজ দেওয়ার আমার রাখা অনেক করেছে। কিন্তু এখন 7 বছরে আমরা তো উদয়পুরে দেখি অনেক যারা কার্যকর্তা রয়েছে তারাও বুঝে গিয়েছে যে আমাদের দিয়ে করেছে, তারা লুটপাট করেছে।
বিজেপি ত্রিপুরা রাজ্যে ছিল না, কংগ্রেস থেকে কিন্তু যাওয়ার পরে ত্রিপুরা রাজ্যে বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আসলে যাওয়ার পরে কংগ্রেস যখন গেল 2003 তারিখ রেজাল্ট পরে কংগ্রেসকে দূরে সরে দিয়ে গেল। 3 তারিখের বিজেপি 2 তারিখের বিজেপি করে করে তাদেরকে একটা ফায়দা করে দিয়ে গেল। কিন্তু আসলে আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সরকার নির্বাচিত হবে, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে সরকার প্রতিনিয়ত তার আন্দোলন কর্মসূচি বিরোধী কংগ্রেস বলুন বলুন বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে অনুরোধ করবে। কিন্তু তাদের বক্তব্য যে ধরনের বক্তব্য পেশ করে, কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে বেকার কর্মসংস্থানের সাথে তাদের একটা কথা বলতে পারেনি, যে গ্রামের রেগার কাজ নিয়ে একটা কথা বলেনি, গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন নাই একটা কথা বলেনি। এখন পর্যন্ত আমরা যা দেখলাম যদি কংগ্রেস সিপিএম হয়তো সেদিক থেকে আগামী কয়েকদিন এই বিষয়গুলো নিয়ে যেমন চর্চা হবে, ঠিক চর্চা হবে আগামী দিনে কে হচ্ছেন বিজেপির প্রদেশ সভাপতি। তবে খুব শীঘ্রই বিজেপির প্রদেশ সভাপতির নাম ঘোষণা হবে, অপেক্ষায় থাকুন। আজ এই পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।